আজকের এই আলোচনায় আমরা একটি খুবই মজার আর একেবারেই অদ্ভুত একটা বলিউড গল্প নিয়ে কথা বলবো। গল্পটি মীনাক্ষী নামের একজন মেয়ের। সে তার সিনেমার মতন রঙিন স্বপ্ন আর একেবারেই হাস্যকর কঠিন বাস্তবতার মাঝখানে আটকে আছে। চলো শুরু করা যাক এই অনবদ্য কাহিনীটি। মীনাক্ষী আসলে ঠিক কতটা স্বপ্নের জগতে বাঁচার চেষ্টা করে তা তার একটা কথা থেকেই বেশ বোঝা যায়। সে বলে, আমি চাই কেউ একজন এসে আমাকে বলুক চলো পালিয়ে যাই, আর তারপর আমি বাসার সব গয়না চুরি করে তার সাথে রাতের প্যাসেঞ্জার ট্রেনে ঠিক পালিয়ে যাব। ব্যাপারটা একবার চিন্তা করা যাক। কিন্তু তার বাস্তব জীবন কিন্তু এই সিনেমার মতন চিন্তার চেয়ে অনেক অনেক বেশি অদ্ভুত আর হাস্যকর। এবার আমাদের এই কাহিনীর প্রথম অধ্যায়, দ্য খোয়াকি দেশপান্ডে ফ্যামিলি। একটা মাস্টার ক্লাস বলা যায় এভরিডে খেয়সের। কাজে মীনাক্ষীর আসল বিপত্তিটা হচ্ছে তার পরিবার, যা পুরো একটা পাগলখানা। বাবা একসাথে 4টি সিগারেট খান, দাদি যিনি তার উজ্জ্বল সোনার দাঁত নিয়ে খুবই গর্বিত এবং সবসময় হাসতে থাকেন, মা সাবিত্রীর অবস্থা আরও খারাপ, যিনি কোনো কারণ ছাড়াই সবসময় ভীষণ হাইপার এবং উত্তেজিত থাকেন, আর ভাই নানা, সে তো 2ম শ্রেণীতে ফেল করেছে এবং রাস্তা থেকে বেবারিশ কুকুর ধরে এনে বাড়িতে পোষে। আর তাদের বাড়িটা কোথায় তা জানলে অবাক হতে হয়। ঠিক বাড়ির বাইরেই আছে একটি পার্মানেন্ট ময়লার স্তূপ। এরা যেন প্রতিদিন একটা নতুন ঝামেলার জন্ম দেয়, আর এই পরিবেশ থেকেই মীনাক্ষীর সবসময় মুক্তি খুঁজতে থাকে। আরে ভাই, নানার কথা আলাদা করে না বললেই নয়। 10 না, এটা কোনো সাধারণ সংখ্যা নয়। নানা স্বপ্ন দেখে যে সে রাস্তার কুকুরদের জন্য একটি বিশাল কর্পোরেট আশ্রয়কেন্দ্র তৈরি করবে, যার তলা হবে 10টি। ব্যাপারটা আসলে ভাবার মতন। তার এই হাস্যকর পরিকল্পনায় আন্তর্জাতিক ব্রাঞ্চ থেকে শুরু করে শেয়ার মার্কেটে যাবার পরিকল্পনাও আছে। এরকম একটা অ্যাবসলিউটলি কিওটিক পরিবেশ থেকে মীনাক্ষী যদি স্বপ্নের জগতে পালিয়ে যেতে চায়, তাহলে তাকে আসলে কতটা দোষ দেওয়া যায়। চলে আসি দ্বিতীয় অধ্যায়ে, কলেজ, চাকরি এবং মাইনা। মীনাক্ষীর বাস্তব জগতে প্রবেশ করার পালা একটি বিজার্ড ইন্টারভিউয়ের মাধ্যমে। এখনই চাকরির ইন্টারভিউটার কথা একটু ভেবে দেখা যাক। ইন্টারভিউয়ার মীনাক্ষীকে বিষয়ভিত্তিক কোনো প্রশ্নই করেন না। তার বদলে জিজ্ঞেস করেন তার প্রিয় রং কী। শাড়ি, স্কুটার এবং মিষ্টি সবকিছুর রং হলুদ শুনে ভদ্রলোক তাকে সরাসরি চাকরিতে নিয়ে নেন, পুরা একজন কম্পিউটার অপারেটর হিসেবে। কোনো যোগ্যতার যাচাই নেই, শুধু হলুদ রঙের ওপর ভিত্তি করে তার চাকরি হয়ে যায়। এটা অদ্ভুত হলেও কখনো কখনো জীবনবাদই এরকমই মজার হয়। তো চাকরিতে ঢুকেই তার পরিচয় হয় মায়নার সাথে। মায়না হল মীনাক্ষীর সহকর্মী, যে বলিউড অভিনেতা জন এব্রাহামের জন্য একেবারে পাগল, মানে লিটারালি পাগল। সে অফিসের ভেতর ডান্স ক্লাসের রিহার্সাল করে এবং সব সময় জাম্বো নামের একটি লাল ওয়াটার ব্যাগ সাথে নিয়ে ঘোরে। এই অদ্ভুত মায়নাই মীনাক্ষীকে পরিচয় করিয়ে দেয় আর্ট স্টুডেন্ট সুরিয়ার নামের সাথে, যার ব্যাপারে কলেজে কত রকমের যে গুজব ছড়িয়ে আছে। এবং এখান থেকেই শুরু হচ্ছে আসল প্রেমের ত্রিভুজ বা দ্বন্দ্ব, নিরাপদ বনাম রহস্যময়। একদিকে আছে মাধব, পরিবারের থেকে ঠিক করা পাত্র, যে ছোটবেলায় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিল, ছাদে গোলাপ গাছ লাগায় আর সবসময় সেফ হাফ শার্ট পরে। তার জীবন খুবই সাধারণ এবং ইজিলি বোঝা যায় এমন। কিন্তু অন্যদিকে আছে সুরিয়া, একটি দারুণ রহস্যময় আর্ট স্টুডেন্ট, যে পুরনো একটি ফ্যাক্টরিতে থাকে। তার ব্যাপারে গুজব আছে যে সে নেশা টেশা করে আর সবসময় তার গা থেকে কেন জানি পেট্রোলের গন্ধ আসে। মীনাক্ষীর আসল সংকটটি এখানেই, সাধারণ আর অদ্ভুতের মধ্যে থেকে একটিকে বাঁচতে হবে। আমরা দেখতে পাই মীনাক্ষী সুরিয়ার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরিয়া তামিলে কথা বলে, তাই মীনাক্ষীও তার সহকর্মীর কাছে তামিল শেখার অভিযান শুরু করে দেয়। হাস্যকর বিষয় হল, সুরিয়াকে ইমপ্রেস করার জন্য সে কারুপু, যার অর্থ কালো বা টেলাপোকা, এর মতন শব্দ শেখার চেষ্টা করে। এই র্যান্ডম জিনিসগুলো খুব মজার সাথে প্রমাণ করে যে সুরিয়ার জন্য তার অবসেশন ঠিক কত দূর পৌঁছেছিল। এবার শুরু হচ্ছে নদীর ব্রিজের মিশন, A+ গ্রেড সুগন্ধি ড্রাগের খোঁজে। আমাদের গল্পের সবচেয়ে অ্যাবসর্ডিটি চূড়া ঠিক এখানেই। মীনাক্ষীর নিষ্পাপ বোকামিটা একটু ভেবে দেখা যাক। প্রথমে সে গুজব শোনে যে সূর্য নেশা করে অন্য জগতে চলে যায়। তার ধারণা হয় এগুলো নিশ্চয় খুব দামি, ফ্যান্সি আর সুগন্ধি A+ গ্রেডের ড্রাগ হবে। তারপর
রাত 2টোর সময় ভাই নানাকে নিয়ে সে নদীর ব্রিজে চলে যায় আর তাদের সাথে পুঁজি মাত্র 300 টাকা। একটি অচেনা লোকের কাছে গিয়ে সে জিজ্ঞেস করে সে কি কেনার আগে ড্রাগটা একটু সুখে দেখতে পারবে কিনা। পুরা অ্যাবসার্ড এবং হিলারিয়াসলি নাইভ একটা পরিস্থিতি, তাই না? এর মধ্যেই আবার মাধবের সাথে এঙ্গেজমেন্টের দিন কাছিয়ে আসতে থাকে। এখানে মীনাক্ষীর চিন্তার মাত্রা কিভাবে বাড়ছিল তা খেয়াল করা যেতে পারে। স্বপ্ন দেখা যেখানে মাত্র 20 ভাগ, মাধবকে কোনো মতে এড়িয়ে চলা 50 ভাগ, সেখানে প্যানিক তো এমন পর্যায়ে পৌঁছায় যে সে ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার অথবা ডেটল খেয়ে আত্মহত্যা করার মেলোড্রামাটিক হুমকি দেয়, যার মাত্রা 95 ভাগ। এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। চলে আসি তৃতীয় এবং শেষ অধ্যায়, দ্য এঙ্গেজমেন্ট ড্রামা। এখানে সবকিছু একেবারে ঝট পাকিয়ে যাবে। এখন আসল প্রশ্ন হল, এঙ্গেজমেন্টের দিন মীনাক্ষী আসলে কাকে বেছে নেবে? এঙ্গেজমেন্টের রাতের টাইমলাইনটা খেয়াল করলে দেখা যাবে একেবারে সিনেম্যাটিক কিয়স। সন্ধ্যা 6টায় আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, কিন্তু মেন মানুষ মীনাক্ষী নিখোঁজ। 7টার সময় ভাই নানা প্যানিক করে একটা মারাত্মক ভুল কাজ করে বসে। সে অন্য একজনকে, যার অবস্থা একেবারেই বেহাল, কড়া ঘুমটা পরিয়ে নকল কোণে হিসেবে দাঁড় করিয়ে দেয়। রাত 8টায় দেখা যায় মীনাক্ষী সুরিয়ার ফ্যাক্টরিতে গিয়ে তাকে সরাসরি ধরা দেয়, এবং রাত 9টায় সুরিয়া মীনাক্ষীকে ফিরিয়ে আনে ঠিক ওই এঙ্গেজমেন্ট পার্টিতেই। পুরো একটা বিশৃঙ্খলা। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল এখানেই। ফ্যাক্টরিতে সুরিয়ার সাথে কথা বলার পর মীনাক্ষী বুঝতে পারে সুরিয়া আসলে কোনো রকম নেশা বা ড্রাগ নেওয়ার সাথে জড়িতই নয়। সুরিয়া হলো খুবই একা, সাধাসিধে একজন চিরশিল্পী বা পেইন্টার, যে শুধু তার মৃত বাবার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার ওই রহস্যময় ব্যাড বয় ইমেজটা একেবারেই ভুল ছিল। সে খুবই সাধারণ আর দায়িত্ববশের একজন মানুষ। তারপর একটা দারুণ সাহসী মুহূর্ত আসে আমাদের সামনে। মীনাক্ষী সুরিয়াকে সাথে নিয়ে এঙ্গেজমেন্ট পার্টিতে ফিরে আসে এবং বড় গলায় সবার সামনে ঘোষণা করে যে সে সাধারণ আর সেফ মাধবকে নয়, বরং এই শিল্পী সুরিয়াকেই বিয়ে করবে। জীবনের লাগাম শেষমেশ মীনাক্ষী নিজের হাতে তুলে নেয়, আর তার এই পাগলপন্থীতে পরিবারের ভেতরেও একটি বোল্ড স্টেপ নিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব, এবং খুবই সুন্দর একটা বাস্তব। এই কথাটি মীনাক্ষীর এই কঠিন, কেয়টিক এবং অদ্ভুত সফরের ঠিক ঠিক সমাপ্তি টানে। একজন পালিয়ে বাঁচা মেয়ে থেকে শুরু করে তার নিজের বাস্তব কিন্তু মজার জীবনকে মেনে নেবার এই যে পরিণতি, তা দারুণ আনন্দ দেয়। তাহলে একবার ভেবে দেখা যেতে পারে, আমাদের জীবনেও কি কখনো কখনো রহস্য আর একটু পাগলামি আসলে চিরাচরিত নিরাপত্তার চেয়ে বেশি আনন্দদায়ক হতে পারে না? এই ভাবনার সাথেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।